জুলাই মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য ভুল বললাম, বাংলাদেশে উৎসব শুরু। এরকম নানা রকম বক্তব্যগুলো তখন আসছিল। তখনও যে পরিস্থিতি, যে একটা মেটাকুলাস ডিজাইনের সবে এপিসোড 1 থেকে 2-তে গিয়েছে, তখন অনেকে ধরতে পারেননি বা ধরার কথাও ছিল না। এই আন্দোলন কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি অরাজনৈতিক আন্দোলন। আমরা অরাজনৈতিক ব্যক্তি। বাংলাদেশে এই ৯-১০ মাসের মধ্যে হিন্দু নির্যাতনের এই যে ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোড়ন ফেলছে এই মুহূর্তে বিদেশে। শেষ অবধি তাদের একটা বিশ্বাস ছিল যে আর্মি হয়তো তাদের পাশে এসে দাঁড়াবে, যা পরবর্তী ক্ষেত্রগুলোতে ভুল প্রমাণিত হয়েছে। তো যে রাষ্ট্রে মধ্যবিত্তের এরকম ডিক্লাইনিং হয়, মধ্যবিত্ত অসহায় অবস্থায় পড়ে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ধার দেনা, চুরি, বাটপাড়ি সেগুলো বাড়বে। আইন শৃঙ্খলার এক চরম অবনতির জায়গায় গিয়ে দাঁড়াবে। বারবার করে হচ্ছে মুক্তযুদ্ধ ভুয়া হয়, মুক্তযুদ্ধ ভুয়া, এরকম যদি সারাক্ষণ বলতে থাকে তারপরেও হয়তো মোচা যাবে। এমনই মুক্তিযুদ্ধের স্পিরিট। জুলাই মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য ভুল বললাম, বাংলাদেশে উৎসব শুরু। জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের উৎসব শুরু। জুলাই মাস পড়তে গিয়ে একটু স্মৃতির সরণিতে ফিরে ফিরে যাচ্ছিলাম। দেখলাম সেই জুলাই মাস, তখন সদ্য কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠছে যে কোটা নয়, এই যে মুক্তিযুদ্ধে যে কোটা সেটা বাতিলের দাবিতে। তখন ধীরে ধীরে সলতে পাকানোটা হয়ে গেছে, এবার শুরু। এবং মনে পড়ছে যে 19শে জুলাই না 20 জুলাই এরকম নাগাদ বাংলাদেশে ততদিনে হচ্ছে প্রায় 120 জনের মতো এই আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন। আস্তে আস্তে পরিস্থিতি গরম হচ্ছে, ধীরে ধীরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্নভাবে ছবিগুলো চলে আসছে। এবং সেই সময় পরিষ্কার মনে আছে যে ভারতের অবস্থান নিয়ে ভারতেও তখন শুরু হয়ে গেছিল চুলচেরা বিশ্লেষণ। শেখ হাসিনা চীন সফরের তখন আয়োজন করছেন, চীনের সাথে বেশ ভালো কথাবার্তা চলছে। এটা ভারতের কাছে একটু অস্বস্তির কারণ ছিল বই কি, তার কারণ তিস্তা মহাপ্রকল্পে যে চীনের যে আগ্রহ রয়েছে সেটা শেখ হাসিনা বেশ সবিস্তারে বলছেন। এবং ভারত তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু ভারত একটা অবস্থান নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু ক্রমশ তেতে উঠছে। ভারতের গোয়েন্দারা নিঃসন্দেহে এটা অবহিত করেছেন যে কোথাও একটা জামাত এবং বিএনপি হচ্ছে, যতই সে চিৎকার করুক, সে বেসিক্যালি জুনিয়র পার্টনার ছিল। মূলত জামাত এবং জামাতের যে ছাত্র উইং অর্থাৎ শিবির, এবং শিবির একটা ঘনিষ্ঠভাবে কিন্তু তখন থেকে লিয়াজগুলো শুরু করে দিয়েছিল। তখন অবশ্যই বিষয়গুলো সারফেস হয়নি, বাংলাদেশে তখন চলছে। এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তারা তখন বিশ্বাস করছেন যে ও শেখ হাসিনা ঠিক সামলে নিয়ে দেবে। আপা যখন আছে আর কোনো চিন্তা নেই, আপার বিরাট ক্যালি, আপা পুরো একদম বিষয় সামলে নেবেন। এবং ভারতের যে সমস্ত অনেক সাংবাদিক ছিলেন যারা বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতেন সংবাদের সূত্রে, তারাও অনেকে বলেছিলেন ও শেখ হাসিনা ঠিক এটাকে ম্যানেজ করে নিতে পারবেন, এটা বিরাট কোনো ব্যাপার হবে না। এবং সত্যি তখন আলোচনাটা সীমাবদ্ধ ছিল যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মুক্তিযোদ্ধা পরিবারের তাদের যে থার্ড জেনারেশন, যারা নাতি বা পুতি, তারা কেন এই কোটা সুযোগটা তারা পাবে। এবং বাংলাদেশের তৎকালীন যিনি প্রধান বিচারপতি তিনি এরকমও বলেছিলেন যে কোটা যে সাইজ অর্থাৎ যে পরিমাণ কোটা দেওয়া হয় সেই কোটাটা যদি কমিয়ে নিয়ে আসা যায়, এরকম নানা রকম বক্তব্যগুলো তখন আসছিল। তখনও যে পরিস্থিতি, যে একটা মেটাকুলাস ডিজাইনের সবে এপিসোড 1 থেকে 2-তে গিয়েছে,
তখন অনেকে ধরতে পারেননি বা ধরার কথাও ছিল না। সেই সময় নাহিদ ইসলামের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। নাহিদ ইসলাম বলেছিল যে এই আন্দোলন কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি অরাজনৈতিক আন্দোলন। আমরা অরাজনৈতিক ব্যক্তি এবং যারা জ্বালাও পোড়াও বিভিন্ন রকম কার্যসূচি পরিচালনা করছে তারা কিন্তু কোনোভাবেই আমাদের সঙ্গে যুক্ত নয়, তারা বিচ্ছিন্নভাবে এটা করে আন্দোলনের অভিমুখ অন্যদিকে নিয়ে যেতে চাইছে। এই ছিল নাহিদ ইসলামের বক্তব্য। আর এখন দেখুন গোটা বাংলাদেশ জুড়ে সেই সময় শুরু হয়েছিল, তার পরবর্তী 5ই আগস্ট অনওয়ার্ডস যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলোতে আওয়ামী লীগের উপর বিরাট আক্রমণ নামিয়ে আনা এবং সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর ধারাবাহিক আক্রমণ এবং হিন্দু ঘরবাড়িকে যেভাবে জ্বালাও পোড়াও করা হয়েছে, নাহিদ ইসলাম এরা কি একবারের জন্য তার কোনো প্রতিবাদ করেছেন বা বলেছেন? আসলে সেই সময় তারা তখন হিরো হিসেবে উঠে আসছেন ধীরে ধীরে, তাদেরকে সেভাবে প্রজেক্ট করা হচ্ছে। নাহিদ ইসলামরা কিন্তু 1 বছরও হয়নি তারা কথা রাখেনি, তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, নতুন রাজনৈতিক দল তারা করেছেন, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, এবং এনসিপির হয়ে তারা আগামী দিনে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদি নির্বাচন ঠিক ঠিক টাইমে হয়, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় যে সেদিনকে অরাজনৈতিক আন্দোলন বলে তারা জনগণের যে সমর্থন আদায় করতে সমর্থ হয়েছিলেন সেই হিসাবে স্ট্যান্ড পয়েন্টে ঠিকই আছে। তার কারণ জনসাধারণের একটা সমর্থন তাদের কাছে দরকার ছিল খুবই। সেটা শুরুর দিকে স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করার ব্যাপারে শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন, এবং স্ট্রংলি হ্যান্ডেল করার বলতে অর্থাৎ অঙ্কুরে এটা যদি বিনাশ করতে পারতেন তাহলে হয়তো এরকম পরিস্থিতি থাকতো না। কিন্তু অনেক সময় হয় যে এরকম ক্যালকুলেশনস বা এই ধরনের ডিজাইনের পাল্টা ডিজাইন কি সেই ব্যাপারে খবরাখবর তার কাছে কতটা ছিল সেই ব্যাপারে খুব সন্দেহ জাগে। এবং যেসব নেতারা তখন হচ্ছে বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন এবং আওয়ামী লীগ নেতাদের যে ক্যাজুয়াল ভাব সেটাও কিন্তু পরবর্তী যত জুলাই মাস গড়াতে গড়াতে যখন এগিয়েছে তখন এটা অনেকটা পরিস্ফুট হয়েছে। বাংলাদেশে এই 9-10 মাসের মধ্যে হিন্দু নির্যাতনের এই যে ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোড়ন ফেলছে এই মুহূর্তে বিদেশে। আপনাদেরকে দেখিয়েছি খুলনাতে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পর বুঝতেই পারছিলাম যে বাংলাদেশে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই খবরটা আসার পরেই তার উপর একটা চাপ সৃষ্টি হবে, এটা একেবারে অবভিয়াস ছিল। প্রথমে এক ধরনের একটা গল্প তৈরি করা হলো তার চরিত্র নিয়ে, দ্বিতীয় গল্প তৈরি করা হয়েছে সে নাকি ধার নিয়েছিল তার পরিবারের পক্ষ থেকে, বা ধার দেনা যা কিছুই হোক না কেন সেটা কি এরকম কেউ এরকম ডিসিশন এরকম নিতে পারে যে একেবারে শিশু সন্তানের সামনে তার মাকে যেভাবে বলাৎকার করা হলো, এই ঘটনাটা গোটা বিশ্বজুড়ে একটা আলোড়ন ফেলে দিয়েছে। কিন্তু চাপের কাছে মহিলা এখন বলছেন সকলের ভালোর জন্য তিনি এই মামলাটিকে প্রত্যাহার করে নিচ্ছেন বা তার অভিযোগকে তিনি উইথড্র করছেন, তাতে ফজর আলী বেঁচে যাবে। আমি জানতাম ফজর আলীকে বাঁচানোর জন্যে রাষ্ট্রযন্ত্র যে একটি সদর্থক ভূমিকায় থাকবে সেটা ফজর আলীও জানতো। তো ফজর বিএনপি করে, যদিও তাকে বিএনপি বলে মানতে নারাজ বিএনপির আবার শীর্ষ নেতারা, তিনি নাকি আওয়ামী লীগার পরিস্থিতি বুঝে তিনি এখন হচ্ছে। তবে নিশ্চয়ই তিনি ধারটারের ব্যবসা করেন টরেন আর কি, না হলে অনেকেই থাকে বাংলাদেশে ইন্টারেস্টে নেওয়া টাকা, বা এটা আরোপ করে দিলেই বা কী এসে যায়, এটা লাগিয়ে দিলেই হলো। আমার তার কাছে টাকা পেতাম, টাকা পাইনি, সেই কারণে বাড়িতে চড়া হয়েছিলাম, এই একটু দুর্বল মুহূর্তে একটু করে ফেলেছি, আর তাই নিয়ে এত অতিরঞ্জিত করার কি আছে? না, অতিরঞ্জিত বা এগুলো আবার কিন্তু তারা বলবেন, ওর একজন প্রেস সচিব আছেন বাংলাদেশে, একজন ইউনূস সাহেবের প্রেস সচিব আছেন শফিকুল। তো এই শফিকুল সাহেব আর কি সব ঘটনাকে উনি বলে দেন এগুলো সবই অতিরঞ্জিত করে বলা হচ্ছে। এবং 17 কোটি 18 কোটির এই দেশে সেখানে 92% যে মুসলমান যারা ধর্মাবলম্বী রয়েছেন তারা নিশ্চয়ই বিব্রত বোধ করবেন এই ধরনের কথাগুলো যদি আসে এবং এই ধরনের স্টেটমেন্ট এবং ভিডিও আকারে যদি ছড়িয়ে যায়,
তাহলে এটা অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি। কিন্তু বিব্রত হওয়া আপনাদের আরও অনেক বাকি আছে। বিব্রত হবার পরের স্টেজ, তারপরে স্টেজ ওই অবধি পৌঁছে যাবে। যেটা বলছিলাম যে শেখ হাসিনার এই যে চীনের প্রতি সেই সময়টা জুলাই মাসে ভাবুন, তারপর চীন সফরটা ভাবুন, তড়িঘড়ি তার সেখান থেকে চলে আসা ভাবুন, তারপর 5ই আগস্ট। অর্থাৎ এই চীনের ঘটনা কোথাও একটা ভারতকেও ভাবিয়ে তুলেছিল নিঃসন্দেহে যে শেখ হাসিনা ট্রাস্টেড একজন, এরকম চীনের প্রতি তিনি আগ্রহ প্রকাশ করলে ভারতও তখন মনে করেছে নিশ্চয়ই, কেন রণধীর জয়সওয়ালের সেই সময়কার একটা উক্তি ছিল জুলাই মাসে, তিনি বলেছিলেন যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখনও সেই বিষয়ে রয়েছে আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু হিন্দুদের উপর অত্যাচার বা কোনো এই ধরনের ঘটনাগুলোতে বা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থাপনাতে আক্রমণ হানার পর রণধীর জয়সওয়াল কিন্তু বলেছে এটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, উদ্বেগজনক, এবং তার বক্তব্যের মধ্যে একটা হুঁশিয়ারি ছিল। সেদিন এই পরিস্থিতি যখন হয়েছে, চীনের সাথে এই সখ্যতা, এটা কি জামাতের যারা শীর্ষ নেতা তারা কি আর অ্যান্টিসিপেট করতে ভুল করেছেন? তারা ঠিকই বুঝতে পেরেছিলেন এই সময় এই রকম চীন প্রীতি হাসিনার নিঃসন্দেহে ভারতকে খুব একটা খুশি করবে না। আর এই সুযোগে মেটাকুলাস ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছিল যেটা বুঝতেই পারেননি বা ধরতেই পারেননি শেখ হাসিনা, যে কারণে অত্যন্ত বিচ্ছিরিভাবে এবং তাকে চরম অপমানিত করে যেভাবে আর কি তাকে ভারতে চলে আসতে হয়েছে, এটা তো কোনোদিন ভুলবার নয়। অর্থাৎ তার কাছে এবং তার যারা আশেপাশের লোকজন যারা ছিল তারা যেভাবে আর কি একের পর এক ধরা পড়লেন, পালাতে পারেননি, সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থা। তার কারণ শেষ অবধি তাদের একটা বিশ্বাস ছিল যে আর্মি হয়তো তাদের পাশে এসে দাঁড়াবে, যা পরবর্তী ক্ষেত্রগুলোতে ভুল প্রমাণিত হয়েছে। কারণ আর্মি চেয়েছিল যে কোনো রকমভাবে আর্মি এটার ব্যাপারে একটা নন পার্টিসিপেশন জায়গা থাকবে টুয়ার্ডস গভর্নমেন্ট, এবং তারা কোনো রকমভাবে গুলি চালাবে না, যে কারণে সেই সময়কার সেই ছবিগুলো মাঝে মধ্যে ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যাচ্ছে যে সেখানে আর্মির যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের মধ্যে অনেকে আর্মির সাথে হাত মেলাচ্ছেন, ফুল দিচ্ছেন। আর্মি তারপরেও এখনও রয়েছে, ম্যাজিস্ট্রেসি তার পাওয়ার আছে, কিন্তু বারবার করে যে ঘটনা আমি বলতে চেয়েছি যে বাংলাদেশের এই 92% মানুষের মধ্যে যারা ধনী মানুষ রয়েছেন এবং যারা দরিদ্র অবস্থায় এখন পড়েছেন এবং ক্রমশ দারিদ্রতার দিকে এগোচ্ছে, বাংলাদেশ এই 1 বছরের মধ্যে তার অর্থনৈতিক যে বিপর্যয়ের সামনে সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। মধ্যবিত্তের জীবনযাপনের অবস্থা কি, এটা সহজে অনুমেয়। আজকাল তো আর পশ্চিমবঙ্গে বা কলকাতার রাস্তায় সেরকম দেখা মিলছে না, কিন্তু যেটুকুনি দেখতে পাচ্ছি যারা লিমিটেড ভিসা নিয়ে, মেডিকেল ভিসা নিয়ে আসছেন, তাদের সেই মুখে সেই উজ্জ্বলতা, যে চাঞ্চল্য আমরা একটা সময় দেখেছিলাম, এমনকি 5ই আগস্টের পরেও যে দেখেছিলাম, সেগুলো অনেকটাই উধাও হয়ে গেছে। তো যে রাষ্ট্রে মধ্যবিত্তের এরকম ডিক্লাইনিং হয়, মধ্যবিত্ত অসহায় অবস্থায় পড়ে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ধার দেনা, চুরি, বাটপাড়ি সেগুলো বাড়বেই। আইন শৃঙ্খলার এক চরম অবনতির জায়গায় গিয়ে দাঁড়াবে। সেই চরম অবনতির জায়গায় দাঁড়িয়ে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, ভালো মানুষ, এককালে স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ জাহাঙ্গীর সাহেবকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, ভেরি ইন্টারেস্টিং। সাংবাদিক প্রশ্ন করেছেন, সে সাংবাদিকের রয়েছে যে এই যে AK-47 নিয়ে গেল উপদেষ্টা সজীব মাহমুদ ভুইয়া, তিনি ম্যাগাজিন নিয়ে গেলেন, অদ্ভুত ব্যাপার, ম্যাগাজিন নিয়ে গেলেন, ও AK-47টা নিতে ভুলে গেছেন। যদিও AK-47 নিয়ে গেলে হয়তো তিনি হয়তো পাশে হয়তো নিয়েও গেছিলেন কিনা জানি না, হয়তো বিমানবন্দরের পাশে ওটা কোনো চায়ের দোকানে রেখে দিয়েছিলেন, ভাই এটা রেখে দে, পরে কাজে লাগবে, নামার সাথে সাথে যদি কিছু হয়ে যায়, এইরকম একটা আতঙ্কে ভুগছে। মানে এরকম একটা যুক্তি তারা দিয়েছে সজীব আহমেদ ভুইয়া, যে তারা নিরাপত্তার জন্য AK-47 তাদের রাখতে হচ্ছে। 1 বছর আগে তাদেরই বন্ধু, সহকর্মীর নেতা বলছে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রকম আন্দোলনে রয়েছি, কিন্তু এটা রাজনৈতিক আন্দোলন নয়। রাজনৈতিক দল করার পর 1 বছরও হয়নি, এই সবে পূর্তি উৎসব শুরু হয়েছে,
সেই পূর্তি উৎসবের সময় তারা বলছে তাদের নিরাপত্তার জন্য নাকি AK-47 রাখতে হয়, এবং AK-47 এর ম্যাগাজিন নিয়ে সে যাচ্ছে। এবার যখন সবাই বলছে এরকম আইন আছে নাকি, একজন সাংবাদিক বলেছেন যে বাংলাদেশের যে আইন, সেই আইনে 30 বছরের না হলে কেউ কোনো নিরাপত্তার জন্য এরকম অস্ত্র রাখতে পারে না, এটা একটা আইনে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে বলছেন, তিনি একজন আর্মির প্রাক্তন ব্রিগেডিয়ার, তিনি বলছেন এরকম আইন আছে নাকি। একজন বলল হ্যাঁ এরকম একটা আইন আছে, বলে আমার ঠিক জানা নেই এরকম আইন, বুঝুন এরকম তো হয়েই থাকে। ধরেন না আপনি যদি যান একটা AK-47 বা প্রশ্ন হচ্ছে AK-47 এবং ম্যাগাজিন নিয়ে, তিনি বলছে হয় না, অনেক সময় ভুল করে আমরা একটা পেনটা ভাবছি পকেটে রেখেছি, তারপর পকেটে রাখিনি, কোথায় রেখেছি, এরকম হয়ে যায়, এটা বড় কিছু ব্যাপার না। ভালো মানুষ, তারা সুন্দর যুক্তি দেন, ভালো লাগে বেশ। মুখটার মধ্যে কিন্তু কোনো ওরকম নেই, বেশ একটা নিষ্পাপ মুখ, মানে ব্রিগেডিয়ার একজন আমরা ভাবি আর কি বেশ কাট্টর খারুজ যেরকম হবে, উনি কিন্তু তা নয়, উনি কিন্তু বেশ একটা ভালো মানুষ। কিন্তু যুক্তিটা ইন্টারেস্টিং লেগেছে, এটা বলা যেতে পারে। মানে 1 বছরের ডেভেলপমেন্টে একটা হিসেব করছিলাম যে কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হয়, কিভাবে শিখলাম আর কি। কেননা দীর্ঘ ভিডিও করেছে, অনেকেই ভিডিও দেখেছেন, অনেকে দেখেননি আমার। তো তাতে আমি কি শিখলাম, আমি শিখলাম যেরকম যে কিভাবে শাক দিয়ে মাছটাকে ঢেকে ফেলতে হয়, বা কীরকম যে ম্যাগাজিন মানে AK-47 ম্যাগাজিনের সাথে কলমের সাজুজ্য, যে উদাহরণটা এনেছেন, উদাহরণটা উনি সরল মনে নিয়েছেন, ভালো মানুষ। এবং এই যে উদাহরণটা নিয়েছেন, অনেকটা আমার লুই বুনুয়েলের সিনেমার কথা মনে পড়ছিল। লুই বুনুয়েলের সিনেমায় যেরকম একটা ম্যাজিক রিয়ালিজমের একটা সন্ধান থাকে, এক ধরনের একটা বিষয় থাকে, অনেকটা সেরকম। মানে AK-47 নিয়ে এরকম আলোচনা হচ্ছে, মন্ত্রী বলছেন হতেই পারে, তো পেন নিতে গিয়ে আমরা ভুল করি না, তো পেনের সাথে যে AK-47 ম্যাগাজিন, এই রকম তুলনা সচরাচর আমি পাইনি। মানে আমি ভাবছিলাম যে আমার মেধা এতটা কম, এই মেধা নিয়ে আমি আগামী দিনে কিভাবে চলবো। তো আমি এটা অর্জন করেছি, এটা বলা যেতে পারে। আর সবই বলছি যে বাংলাদেশের মানুষ, আরও তো প্রজন্ম আসবে, বাংলাদেশ তো থাকবে, সে মাথা উঁচু করেই থাকবে, অন্তত এটা অন্তত চাই। তার কারণ মুক্তিযুদ্ধ সবসময় একটা প্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধ এমনই যেটা বিশ্ব কিভাবে মুক্তিযুদ্ধকে সামনে জানতে পেরেছিল, যেদিন যেভাবে আনতে পেরেছিল, সেটা সেই কনসার্ট ফর বাংলাদেশের কারণেই হোক, বা অন্যান্য আরও নানা রকমভাবে যখন গোটা বিশ্ব জানতে পেরেছিল, তারপর মুক্তিযুদ্ধ নিয়ে কত লেখা, কত ছবি, সিনেমা, সাহিত্য সবই তো হয়েছে, সেটা একটা প্রেরণা হয়তো থাকবেই। এই ইতিহাস মোছা যায় না, মানে রবার দিয়ে ঘষে ঘষে মানুষের মধ্যে অনেক সময় এই যে চ্যান্টিং করা, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী সবসময় দেখবেন তারা চ্যান্টিং করছে, সবসময় বুদ্ধং শরণং গচ্ছামি, বারবার বল থাকে, সেরকম বারবার করে হচ্ছে মুক্তযুদ্ধ ভুয়া হয়, মুক্তযুদ্ধ ভুয়া, এরকম যদি সারাক্ষণ বলতে থাকে তারপরেও হয়তো মোছা যাবে না। এমনই মুক্তিযুদ্ধের স্পিরিট, যা ফিডেল কাস্ট্রো থেকে শুরু করে আরও যারা রয়েছেন সেই সময় তাবড় তাবড় যারা নেতা, সে জিম্বাবুয়ে হোক, মোজাম্বিক হোক, আফ্রিকান নেতার বা তাদের যে দেশগুলো একটা বিরাট প্রভাব ফেলেছিল। সেই সময় দাঁড়িয়ে যে বাংলাদেশের কল্পনা করেছিলেন মুজিবুর রহমান, তাকে ব্যর্থ প্রমাণ করে দেওয়ার জন্য যে শক্তি, সে শক্তির ক্ষমতাও অসীম, এটা আজকে দাঁড়িয়ে স্বীকার করতে তো কোনো অসুবিধার কিছু নেই। এবং তাকে খুব লঘু এবং খাটো করে দেখার মধ্যে দিয়ে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে 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 বড় যে ভুলটা করেছেন, তার মাসুল তাকে আগামী সময় গুনতে হবে। কিন্তু সময় থেমে থাকে না। বাংলাদেশের এই যে আর্ত মানুষের, শ্রমজীবী মানুষের, যে বাংলাদেশের কৃষক যারা গোটা বিশ্বে স্বীকৃত, তখন বাংলাদেশের কৃষকদের যে ক্ষমতা, শস্য ফলানোর যে ক্ষমতা, সেটা বিশ্বে স্বীকৃত, এবং তাকে সম্মান কুর্সি মানে অবশ্যই জানাতে হয়। এবং তাদের যে অবস্থার মধ্যে দিয়ে তারা আজকে যাচ্ছেন, এবং তাদের এই মধ্যেকার একটি সামান্য একটি অংশ যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই জনসমাজ, তাদের যে আরতি, যে কান্না, তাদের নিদারুণ বলাৎকারের মধ্য দিয়ে তাদের যে অসহনীয় জীবনযাপন, আজও দেখছিলাম। একদিকে হচ্ছে
সে উইথড্র করে নিয়েছে, তার কাছে কোনো অপশানস নেই। অন্যদিকে চট্টগ্রামে শিশুকোলে মায়েদের দৌড়াদৌড়ি, তার কারণ হচ্ছে একটি বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রতিনিয়ত প্রত্যন্ত জায়গাগুলোতে এই সমস্ত হচ্ছে জুলুমবাজি। টাকা দাও, প্রত্যেক দিন হিসেব করে টাকা দাও, বেঁচে থাকো। আর নচেত যদি না দাও, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে দেবে যে এর কাছে টাকা পেতাম, ধার নিয়েছিল, দিচ্ছে না, সেই জন্যে এই ধরনের কাজ করেছি। তার কারণ বিচার তো হবে না। কিভাবে বিচার হবে? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিচার হলো? সত্যিকারের বিচার যেটাকে বলে, বিচার হলো না। তাই এই আবহের মধ্যে দিয়ে আজকে জুলাই উৎসব করুন, উৎসব আসিফ নজরুল উৎসব করুন। হ্যাঁ, আপনারা এই উৎসবের মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা কীর্তিকে স্থাপন করবেন। এবং বলি যে আপনারা একটা নিজস্ব বাংলাদেশি ডান্স ফর্ম তৈরি করুন। তেমন বাংলা বা বাঙালির সেরকম ডান্স ফর্ম তো নেই, এক ধরনের একটা উল্লাস, একটা ডান্সের ফর্ম তৈরি করুন। সেখানে আসিফ নজরুল থাকবেন, সবাই থাকবেন। অবশ্যই ষষ্ঠ উপদেষ্টাকেও রাখবেন। ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, আমার ভালো লাগে এই ধরনের মানুষদের কথা। বা ফখরুল সাহেব কি সুন্দর ভালো মানুষ। এই ভালো মানুষেরা চেষ্টা করছেন আপনাদের এই অপকীর্তি কুকীর্তিগুলোকে বাইপাসিং করার জন্য। আমি একজন ছোটোখাটো সাংবাদিক হিসাবে নিঃসন্দেহে আপনাদের যারা এই প্রশ্নগুলো করছেন বিভিন্নভাবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে, নিঃসন্দেহে সাংবাদিকতার যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়ে গেছে, সেই ইতিহাসের একটা অধ্যায় হিসাবে এই সময়ের যে প্রশ্নগুলো, সেগুলোও নিঃসন্দেহে জায়গা পাবে বা থাকবে, এটা বলা যায়। তার কারণ আমরা জানি যে পূর্বতন যে একজন সাংবাদিকদের কি পরিস্থিতি হয়েছে। তাই এই উৎসবের উল্লাসে শাহরিয়ার কবিরের মতো সাংবাদিকের জন্য নিভৃতেও মননশীল কোনো সাংবাদিক দুফোঁটা চোখের জল অন্তত ফেলবেন যে কারাগারের নিভৃত অন্ধকারে তার কি করুণ পরিণতি। হ্যাঁ, আপনারা এটা বলতে যাবেন না, তার কারণ বলতে গেলে কি হবে জানেন তো? বলবে এই যে গুমঘর, শেখ হাসিনা কী করেছিল মনে নাই, এগুলো হয়তো বলবে। সেটা আপনাদের জন্য আরও বিপদ ডেকে আনবে। সেই জন্যই বললাম, এই উৎসবের ঔজ্জ্বল্যে নিভৃতে গিয়ে সেই পূর্ণিমা শীল হোক বা এই যে ভদ্রমহিলা, এই বীর মহিলা যার সামনে আর কি, যাকে বিবস্ত্র করে বাংলাদেশকে যারা বিবস্ত্র করতে চাইল, এই সমস্ত কারণে একটু নিভৃতে দুফোঁটা চোখের জল ফেলবেন আর স্মরণ করবেন সেই মুক্তিযোদ্ধাদের যারা একটা বাংলা দেশ গড়তে চেয়েছিলেন, যে দেশ গড়তে গিয়ে পদে পদে তাদের লাঞ্ছিত প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। তাদের উদ্দেশ্যে নিঃসন্দেহে একটু প্রার্থনা করে দেবেন, তাহলে দেখবেন মনের বোঝা অনেকটা হালকা হবে। আর আমি জুলাই আর অগাস্ট মাস শুধু ফ্ল্যাশব্যাকে দেখতে থাকব। সিনেমা বড় ভালো লাগে তো আমার, এই ফ্ল্যাশব্যাকে আমি দেখতে থাকব আর মনে করতে থাকব এই সেই বাংলাদেশ, যে বাংলাদেশ প্রতি মুহূর্তে নিউজ রিলের মাধ্যমে যারা অকুতভয় কিছু ইউটিউবার রয়েছেন যারা ভিডিও দিচ্ছেন, তাদের থেকে পাচ্ছি। আর মনে মনে শ্রদ্ধা জানাবো সেই সমস্ত বাংলাদেশের যারা ইতিহাসের নির্মাণটা করে গেছিলেন। আজকে এখানেই শেষ করছি। অ্যাকশন রিয়াকশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।